এবং রবীন্দ্রনাথ নেতৃত্বে, শিবুদার নেতৃত্বে, আমাদের সম্পদের নেতৃত্বে তাদেরকে বলতে আসার জন্য তারা বরণ করে দিচ্ছে আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক দমদম লোকসভা যে লড়াইতে তারা বার্তা পায়নি, আমরা এই কদিনের মধ্যে তাদেরকে বার্তা এবং মাননীয় বিধায়ক এবং মাননীয় সাংসদের অক্লান্ত প্রচেষ্টা তাদের হাতে জমি দিয়ে দিয়েছে এবং আগামী দিনে তাদের হাউস পাওয়ারের দাবি আমরা করে দেবো আমরা বলেছি এবং সামান্য ক্ষুদ্র উপহার এবং তারা সামান্য মিষ্টি তুলে দিচ্ছেন আমাদের চ্যাটার্জিনগর সুভাষ নেতাজি সুভাষনগরের পক্ষ থেকে। এটি জয় কর্মী হয়ে যাচ্ছে, এই সরকারি আওয়াজ যাতে পৌঁছে যায় দিল্লি থেকে। আগামী দিনে আপনাদের যে ব্যক্তি কথা বলবেন পার্লামেন্টে তিনি হচ্ছেন অধ্যাপক সৌগত রায়। আমার ওয়ার্ডে আজকে হেলথ সেন্টার তৈরি হয়েছে, এই হেলথ সেন্টারটা উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে হেলথ সেন্টারটা চালু হবে এবং আরো বিশিষ্ট ডাক্তাররা এখানে বসবেন, সবাইকে ফ্রিতে ট্রিটমেন্ট আমরা ব্যবস্থা করে দেবো এই হেলথ সেন্টার। তাই আপনাদের সকলকে বলি, আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায় আমাদের মধ্যে এসেছেন, আমরা সত্যি আনন্দিত। মাননীয় বিধায়ক সাহেব তাকে বরণ করে দিলেন। আমি এশিয়ার বক্তব্য না, আমি শুধু আমাদের সিনিয়র মানুষ যারা রয়েছেন আমাদের বঙ্কিমপল্লী উদয়পল্লী 17 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তাদের সকলকে ধন্যবাদ। সমস্ত মা বোনেরা রয়েছে, সবাইকে একটু তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এদিক থেকে আমাদের 70 স্কুলের মাস্টার রয়েছেন, মাদকটা রয়েছেন, সুদীপ কুমার রয়েছেন, অজয় বিশ্বাস রয়েছেন, তীর্থঙ্কর ঘোষ রয়েছেন, প্রদীপ কুমার রয়েছেন, সম্রাট চক্রবর্তী রয়েছেন, আমাদের সুভাষ দা রয়েছেন। টিম পানিয়াটি জোরে বলবাড়ি হলো টিম পানিয়াটির জন্য সকলের মতো লাভ আমরা টিম পানিয়াটি সবাই মিলে একসাথে কাজ করে চলেছি। সবাই মিলে একে অপরের পরিপূরক হাতে হাত মিলিয়ে কাজে কাজ মিলিয়ে আমরা একসাথে কাজ করছি যাতে ওয়ার্ডটাকে আরো সুন্দর করা যায় এবং পানিয়াটিতে একটা ব্যাপক ভাবে 17 নম্বর ওয়ার্ড থেকে লিড দিয়ে আমরা অধ্যাপক সৌগত রায়কে দমদম লোকসভা থেকে পাঠাতে পারি। তাই আমাদের টিম পানিয়াটি কাজ করে চলেছে অক্লান্ত পরিশ্রম ভাবে। আমরা অধ্যাপক সৌগত স্যারকে বলবো, পানিয়াটি আপনার সাথে ছিল, পানিয়াটি আপনার সাথে আছে, পানিয়াটি আপনার সঙ্গে থাকবে, এর মধ্যে কোনো দ্বিমত নেই। এবার আমি মাননীয় বিধায়ক আমাদের সকলের কাছে মানুষ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচেতক তাকে তার মূল্যবান বক্তব্য আমরা শুনবো। আমরা একটু ফলের ব্যবস্থা করেছি, একটু গ্রহণ করুন সবাই। আর আপনাদের সকলের জন্য আমাদের সামান্য আয়োজন করা আছে, এখন দেখলাম চলতে থাকবে। আপনাদের সকলের জন্য একটু সামান্য আহারের ব্যবস্থা আছে, প্রত্যেকে সেটা গ্রহণ করবেন, এটা আমাদের অনুরোধ। আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের জন্য আহারের ব্যবস্থা করা আছে, সকলে সেটা গ্রহণ করবেন, কেউ না নিয়ে যাবেন না। এটা আমাদের হিন্দু ধর্মের পক্ষে ক্ষতি যে কেউ যদি খাবার না নিয়ে চলে যাবে, এটা আমাদেরকে ছোট করা হয়। তাই প্রত্যেককে অনুরোধ করবো, প্রত্যেকে আপনারা সেই অন্ন সংগ্রহ করবেন। এখন আমি বক্তব্য রাখার জন্য আমাদের প্রিয় বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচেতক জেলার চেয়ারম্যান আমাদের সকলের অভিভাবক মাননীয় নির্মল ঘোষ মহাশয়। সকাল থেকে আমিও শুরু করেছি এবং আমাদের অগ্রজ আমাদের দলের সারা ভারতের নেতা শ্রেষ্ঠ সাংসদ পুনরায় আমাদের দলনেত্রী সারা ভারত তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তার উপরে আস্থা বিশ্বাস রেখেছে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে সকাল থেকে চলছে। সকালে আমার সঙ্গে রাজারঘাটে, তারপরে আমি যদি ভাবি শেখার কোনো শেষ নেই। ধৈর্য, সহ্য এবং জ্ঞান আহরণে মানুষের কোনো লিমিট থাকে। যত দিন যাবে, যত দিন আসবে, যে কাজে আপনি আছেন আমি আছি, সেই কাজকে আমাদের কর্ম জীবন ভেবে, ধর্ম কর্ম দায়িত্ব ভেবে সেই কাজকে সম্পন্ন করতে হবে। আমার খেয়াল আছে 77 সালে কংগ্রেস থেকে সাংসদ হয়েছিলেন অধ্যাপক সৌগত। তারপর 2009 থেকে বারবার
দমদম লোকসভা কেন্দ্রের সংসদ। আমি আমাদের গর্ব এবং গরিমা হচ্ছে আমি দু একবার গিয়েছি ভারতবর্ষের লোকসভায় শুধুমাত্র সৌরভের বক্তৃতা শুনতে। আমি বহুবার গিয়েছি। একজন মানুষকে নির্বাচিত করে পাঠালেন, সংসদে তার মূল্য, সংসদে তার উপস্থিতি। যদি প্রথমে হচ্ছে দর্শন, এই দর্শন ভারতবর্ষে সরকারে যেই থাকুক আপনাদের সাংসদকে সবাই সমীহ করে, শ্রদ্ধা করে, ভালোবাসে এবং তার থেকে শেখার চেষ্টা করে। আমি বলছি না শেখার কোনো শেষ নেই। আমি যখন প্রথম জিতে যাই প্রমোদার পেছনে লেগে থাকতাম অ্যাসাইনমেন্টে, দাঁড়া বলে একদিন একটা সিগারেট ধরিয়েছি, সিগারেটটা শেষ করার আগে 7-8টা প্রশ্নের প্রথম লাইনটি আমাকে বলে দিল, এবার তুমি তৈরি করো। শেখার কোনো শেষ নেই। বাংলার বিধানসভায় যত কোশ্চেন আসে আমাদের দলে সবকটাই দল আমাকে দায়িত্ব দিয়েছে সেগুলোকে ভালো করে লিখে দেওয়া, যাতে সরকার কোনো বিপদে না পড়ে। অপোজিশনটাও আমি দেখি, কিন্তু তাকে ভাগ দেওয়া বড় কঠিন। এই যে শিখেছি আমার জীবনে উত্তরপল্লী, আমি প্রথম জীবনে আমরা যেখানে পড়তাম আমার ফার্স্ট বয় উত্তরপল্লীতে ছাত্র ওই পাঠ্য লম্বা পাঠ্য ফুটবল। তারপর থেকে ধীরে ধীরে বঙ্কিম পল্লী, তারপর ধীরে ধীরে পানিহাটির সব জায়গাতেই আমি গিয়েছি। অনেক সমালোচনা শুনেছি, উৎসাহ শুনেছি, আলোচনা শুনেছি, আবার আশীর্বাদও পেয়েছি, স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, যার উত্তর আমি এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আজকের এই আপনাদের সমাবেশ সংলাপে অনেকে আমাকে বলেছিল যে সোমনাথ পারবে, যেখানে বঙ্কিম পল্লী আছে। আমার জীবনের একটা শেখা যে পারবে সে প্রথম থেকে চেষ্টা করে, প্রথমেই ফেল করতে পারে কিন্তু চেষ্টা থাকবে, এবং ওর চেষ্টা বরাবর ছিল। এবং আমার 17 নম্বর ওয়ার্ড আজকে তৃণমূল কংগ্রেসে আমাদের প্রশংসা পাচ্ছে। আমাদের সব নেতারা, আমাদের অনেক সভাপতি সম্রাট, প্রদীপ বড়ুয়া, তীর্থঙ্কর ঘোষ, অজয়, আমাদের বন্ধুবর সুধীর সুভাষটা তো আসবে পরে, কারণ ওই যে সুধীর বলছি, আমার আরেকটি কন্যা সম সুধীরের ওয়াইফ, ওকে এখানে কাউন্সিলর হয়েছে। দেখুন, যখন যে আসে তখন সে এমন করে মানুষের সেবা করতে চায়, কিন্তু সবার ভাগ্যে সবটা থাকে না। আমার ভাগ্যে আছে আমি যতদিন বাঁচবো আমার একটা কাজ, সেই শুরু করেছি তবে সত্য করবে, সেই শুরু করেছি তবে লেখাপড়ার জীবনে। আজও আমি আছি এবং বিশেষ করে আপনাদের, আমাদের মায়েদের, বোনেদের, ভাইদের, গুরুজনদের আশীর্বাদে, স্নেহে, ভালোবাসায় আছে। আমাদের এখন কর্তব্য কি? আমাদের নেত্রী ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতবর্ষের প্রতিবাদী কণ্ঠ যাবে তাদের মধ্যে অনন্য হচ্ছে মমতা ব্যানার্জি। বলেন না, what Gokhale, as Gokhale says, what Bengal thinks today, West India thinks tomorrow. মমতা যা বলেন, ভারতবর্ষের অনেকেই ভেবেছিল মোদীর বিরুদ্ধে এত কঠিন কথা বলার দরকার নেই, কিন্তু মমতা ব্যানার্জি শুরু করেছেন, তাকে অনেক ভুগতে হচ্ছে। বাংলার 100 দিনের কাজ বলুন, গরিব মানুষের বাড়ি বলুন, শিক্ষার ক্ষেত্রে বলুন, গ্রাম শহরের উন্নয়নের কথা বলুন, দিল্লি আমাদের টাকা মানে যে টাকা বাংলা থেকে নিয়ে যায় 4 লক্ষ, এই গত 2টি আর্থিক বছরে
প্রায় 5,00,000 কোটি টাকার মতো, 4,60,000 কোটি টাকার মতো তুলে নিয়ে গেছে। যদি আপনি ব্যাংকিং ফর্মুলা দেখেন, নীতি আয়োগ দেখেন, তাহলে 41% ওখান থেকে দেবে, আর কেন্দ্রীয় প্রকল্পকে তার যা ভাগ সেটা দেবে। এটাই হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের একটা সাংবিধানিক বাধ্যবাধকতা। এই বাধ্যবাধকতাকে পদদলিত করে, উপেক্ষা করে বাংলার 10.5 কোটি মানুষকে বঞ্চিত করছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। আমরা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দিল্লি গিয়েছিলাম, মমতা ব্যানার্জি দিল্লি গিয়েছেন, মমতা ব্যানার্জি ধর্ণা দিয়েছেন, আমাদের দল ধর্ণা দিয়েছে, কিন্তু মোদী অটোক্র্যাট হয়ে গেছে। গণতন্ত্রের পথে নির্বাচিত হয়ে সেই গণতন্ত্রের কথা, গণতন্ত্রের পথ, গণতন্ত্রের বাণী, ভারতবর্ষের সংবিধানে দেওয়া যে অমৃতের বাণী তা তিনি ভুলে গিয়েছেন। তাই ভারতবর্ষের মানুষকে দেওয়া একটি কথাও তিনি রক্ষা করতে পারেননি, এবং রক্ষা না করতে পেরে প্রতিবাদ করলে তাকে জেলখানায় দিলাম, এবং জেলের দরজাকে বিরোধীদের জন্য এমন ভাবে খুলেছে যে মুখ্যমন্ত্রী হলেও জেলখানায় যাবেন, মুখ্যমন্ত্রীর পরিবার হলেও জেলখানায় যাবেন। এমনকি যে প্রতিবাদ করবে সে সাংবাদিক হতে পারে, সমাজসেবী হতে পারে, দার্শনিক হতে পারে, অর্থশাস্ত্রবিদ হতে পারে, তাকে যেতে হবে। আর এমপিরা, সাংসদরা যদি রাজ্যে বা রাষ্ট্রের যে অধিকার এবং মর্যাদা তা ক্ষুণ্ণ হতে দেখে যদি প্রতিবাদ করে লোকসভায়, একসঙ্গে 150কে বের করে দিয়ে যত কালো কানুন আছে সেটা পাস করবে। এই অবস্থায় ভারতবর্ষে 2024-এ 18তম ভারতবর্ষের লোকসভা নির্বাচন। আমরা এবারে ভোটটাকে আমাদের উপরে যে দায়িত্ব, সে দায়িত্ব আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, মামাটি মানুষের সরকার সে দায়িত্ব পালন করছে। একটু আগে আপনি শুনলেন যে যারা ক্যান্ডিডেট হতে যাচ্ছে, বিজেপি তো ক্যান্ডিডেট পাওয়াই মুশকিল, এখনো অনেক ক্যান্ডিডেট পায়নি। যারা পেয়েছে তাদের বাড়িতে লক্ষ্মী ভান্ডার আছে, স্বাস্থ্যসাথী আছে, কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, রূপশ্রী আছে, কৃষক হলে কৃষক বন্ধু পরিকল্পনা আছে। এটাও মমতা ব্যানার্জি বার্তা নিয়ে মানুষকে মানুষের জন্য মানুষ সঙ্গে করে নিয়ে দারিদ্রতাকে দূর করার জন্য যে সামাজিক প্রকল্প ভারতবর্ষে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মমতা ব্যানার্জি। আর এই শ্রেষ্ঠত্বের জন্যই আজকে আমাদের বাংলা আর কৃষকরা, শ্রমিকরা না খেতে পেয়ে মরে না। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের দিল্লি যাত্রা। এই দিল্লি যাত্রার পথে এবারের ভোট অত্যন্ত মূল্যবান, কারণ ভারতবর্ষের মানুষ বাংলা থেকে বিহার হয়ে, উত্তরপ্রদেশ হয়ে, ঝাড়খণ্ড হয়ে, মহারাষ্ট্র থেকে কচ্ছ, কোহিমা হয়ে একেবারে দক্ষিণ ভারতের শেষ প্রান্তরে পৌঁছেছে মানুষের প্রতিবাদ। এই প্রতিবাদ বলছে দেশের অর্থনীতিকে বাঁচাও, দরিদ্র মানুষকে বাঁচাও, দেশের মানুষের গণতন্ত্রের অধিকারকে বাঁচাও, মানুষের স্বাধীনতাকে রক্ষা করো, মানুষকে চাকরি দাও, মানুষকে অগ্নিমূল্যর হাত থেকে মানুষকে রক্ষা করো। আর মোদী বলছে আমার লড়াই আমি, তিনি নাকি সৎ এবং সতী সাবিত্রী। সবাই চোখ একমাত্র মোদী, তিনি হচ্ছেন সৎ আর সচ্চর। দেখুন, এই যে সিপিএমের প্রার্থী এসেছে তার কোনো এজেন্ডা আছে? তিনি কি করতে চান? তার কোনো এজেন্ডা নেই। একটা এজেন্ডা বিজেপি বলেছে তৃণমূল জোট, আর সিপিএম বলছে তৃণমূল জোট, কংগ্রেসের কিছু লোক অন্ধ তারাও বলছে। আর আমরা বলছি এই যে শিক্ষামন্ত্রীকে ধরে নিয়ে গেছে প্রায় 2 বছরের কাছাকাছি, 1.5 বছর হয়ে গেছে, একবারে প্রমাণ করতে পেরেছি তার দোষ কি, তার গুনাহ কি, তিনি কি অপরাধ করেছেন?
খাদ্যগ্রন্থিকে নিয়ে গেছেন, প্রমাণ করতে পেরেছেন তার কি দোষ, তিনি কি দোষ করেছেন। বলছেন তার মেয়ের এত কোটি টাকা আছে, তার বাবার এত কোটি টাকা আছে, তার ব্যবসায় এত কোটি টাকা। তোমার কি, তুমি বলো যে ওর কাছে কি টাকা পাওয়া গেছে, ও কি অপরাধ করেছে। এই যে বীরভূমের কেসগুলো খুব কত কথা বলেছে, ঘর নিয়েছে, গজ নিয়েছে, দেশকে কি করে দিয়েছে। আসলে কথা কি জানেন, নিজের আসল কথাটা এবার দেখুন নির্বাচনে বেরিয়ে এসেছে। ভারতবর্ষে যা কিছু জাতীয় সম্পদ, জাতীয় সম্পদ মানে ব্যাংক আমাদের, LIC আমাদের, রেল আমাদের, উড়োজাহাজ আমাদের, পোর্টের ডক আমাদের, কয়লা আমাদের, লোহার ইস্পাত আমাদের, ভারতবর্ষের অমরত্ব কারখানাগুলো আমাদের ভারতের জনতা একের পর এক ধীরে ধীরে মোদীজির সিলেক্টেড ফ্রেন্ডস আছে, বন্ধু আছে, যারা আজকে বিজেপি সরকারকে পার্টনার হিসেবে গ্রহণ করেছে। এখানেই গণতন্ত্রের মৃত্যু ঘটছে। গণতন্ত্রের মৃত্যু সেখানেই ঘটে যদি রাজতন্ত্র সে গণতন্ত্রকে দখল করে নেয়। আজকে মোদীকে দখল করেছে ভারতবর্ষের সেই রাজা মহারাজা, ভারতবর্ষের সেই কর্পোরেট হাউসগুলো মোদীকে দখল করেছে। মোদী আজকে তার মুখ থেকে আর চাকরি করে বেরোচ্ছেন, তার মুখ থেকে আর ভারতবর্ষের 140 কোটি বিশ্বের মানুষের মুক্তির কথা আর বেরোচ্ছে। বলছে আমি সব আর সমস্যা ধর্মের কোন এমনি বাঁচতে থাকি। ভারতবর্ষের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রমাণ করে বললেন তুমি যে টাকা নিয়েছো, বিজেপি যে অর্থ নিয়েছে, সেই অর্থ নেওয়াটা ইলেকট্রাল বন্ড, সেটা সংবিধান বিরোধী এবং সেটা ঘুষের সম্পত্তি। এবার ভারতবর্ষ বলছে বিজেপি তুমি শপথ হবে, তাহলে মানুষকে গ্রেপ্তার করে তার থেকে শত শত হাজার হাজার কোটি টাকা তুমি জোর করে কি করে নিয়ে যাচ্ছ, তুমি নিয়ে তোমার দলকে বাড়াচ্ছ, তুমি নিয়ে বিরোধীকে প্রতিবাদকে কণ্ঠস্বরকে তুমি শেষ করে দেওয়ার চেষ্টা করছো। তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছেন সেটা সম্পূর্ণ বেআইনি। আমরা বলছি মোদীর এই চৌর্যবৃত্তি, মোদীর এই চান্দা দেও ধান্দা দেও, টাকা দাও ভারতবর্ষের রেল কিনে নাও, টাকা দাও ভারতবর্ষের এয়ারপোর্ট, সব থেকে সুন্দর এয়ারপোর্ট বোম্বে, কলকাতা দিতে পারেনি, ব্যাপক সৌগতলায় আছে দেশে, কলকাতা এয়ারপোর্ট দিতে পারেনি। ভারতবর্ষের 6টা শ্রেষ্ঠ এয়ারপোর্ট আদানিরা ভূমিকে কিনে দিয়েছে। ভারতবর্ষে সব থেকে ভালো তেলের কারখানাগুলোকে আম্বানিকে তুলে দিয়েছে। ভারতবর্ষের সমস্ত আন্তর্জাতিক ব্যবসাকে তার বন্ধুকে তুলে দিয়ে দেশ যত দুর্বল হচ্ছে, তার বন্ধুরা কোটি কোটি, লাখো কোটি, হাজার কোটি, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দিয়ে ব্যক্তি মালিকানা রাজতন্ত্র আবার ধীরে ধীরে ওই ব্রিটিশের রাজতন্ত্রের মতো ঘুরে ভারতবর্ষের স্বাধীনতাকে, গণতন্ত্রকে আঘাত করছে। আজকের লড়াই অধ্যাপক সৌগত রায় জিতবে। 17 নম্বর ওয়ার্ডে আমাদের সবাই বলেছে, আমি শুধু বলছি যে পানিহাটি সেরা যে ওয়ার্ডগুলো থেকে জিতবে 17 নম্বর ওয়ার্ড আর অন্যতম। কিন্তু মনে রাখতে হবে এবারে ভোট ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করা, এবারে ভোট ধর্ম নিয়ে, জাতপাত নিয়ে ভারতবর্ষের গণতন্ত্রকে ফিরিয়ে ঘুরিয়ে দিয়ে যে বর্বরতা, যে মিথ্যাচার ভারতবর্ষের রাজনীতি এবং অর্থনীতিতে নিয়ে এসেছে মোদী সরকার, এর থেকে ভারতবর্ষের মানুষকে রক্ষা করার পবিত্র দায়িত্ব এসে পড়তেছে। সেই স্বাধীনতা আন্দোলনের কথা চিন্তা করুন। একদিকে নেতাজি, একদিকে মহাত্মা গান্ধী, একদিকে কবিগুরু রবীন্দ্রনাথ, অপরদিকে সমস্ত মনীষীরা বলছে স্বাধীনতা চাই, এসব স্বাধীনতায় কি গরিবের প্রাণ নাই। এবার বলছে সবাই মিলে আসুন ভারতবর্ষের ওই যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 1950 সালের 26 জানুয়ারি এই সংবিধান, এই সংবিধানকে রক্ষা করার ভোট, মানুষের স্বাধীনতাকে রক্ষা করার ভোট। এবং বিজেপি না হলে ভারতবর্ষ সেই একনায়কতন্ত্রের পথে যাবে, যে পথে আর ভোট হবে না। শুধু হিন্দু হিন্দুস্থান একটা স্লোগান শুনবেন, চারিদিকে 76-এর মন্ডল করে শুনবেন,
চারিদিকে মানুষ মরছে, বেকার কৃষক মরছে, হাহাকার হবে ভারতবর্ষে। আবার সেই রাজতন্ত্র আসবে। এই রাজতন্ত্রের বিরুদ্ধে এবারে মূল্যবান ভোট আমাদের মায়েরা, বোনেরা, আমার সহকর্মীরা, সহযাত্রীরা সকাল থেকে রাতে এই 55-56 দিনের মধ্যে একটু বাড়ি বাড়ি যেতে হবে। যাবে তো সবাই? এই তোমরা যাবে তো বাড়ি বাড়ি? একবার বাড়ি বাড়ি যেতে হবে, সকলকে বলতে হবে চুপলা বিজেপি। আর সিপিএম কিছু করতে পারিনি, আর আগামী দিনও করতে পারবে না। পারবে মমতা, পারবে অধ্যাপক সৌগত রায়। তাই আমাদের বিরুদ্ধে প্রার্থী কোথায়? একজন এসেছে যাদবপুর থেকে বারবার এলে জ্ঞান দিতে এসেছে, আরেকজন খড়টা এই পাশে বিধানসভা থেকে 28 সালের ভোটে হেরে গিয়ে যে হেরে যায়, নতুনকে হার জিত থাকতেই পারে। তেমন মানুষের সঙ্গে লড়াই করতে এসেছে যে ভারতবর্ষের সংসদে লোকসভায় হাইকোর্ট শ্রেষ্ঠ সাংসদ। এই কথা বলে সকলকে অনেক সময় দিতে পেরেছি, এটা ঠিক নয়। আবার দেখা হবে, আসবো, বঙ্কিমপুরতে যাবো, এখানে উত্তরপুরে যাবো, সব পাড়াতে যতদূর পারি। সব পাড়াতে হয়তো পারবো না, কিন্তু যাওয়ার ইচ্ছা আছে। সবাই ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, তরুণ কৌর জিন্দাবাদ, মোহন জিন্দাবাদ, অভিষেক জিন্দাবাদ। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিয় বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতন, আমাদের সকলের অভিভাবক মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয় তার বক্তব্য রাখলেন। আমরা এবার যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমাদের সকলের প্রিয় অধ্যাপক সৌগত রায়। কিন্তু তার আগে অধ্যাপক সৌগত রায় এবং মাননীয় বিধায়ক দীর্ঘ লড়াইয়ের ফলে আজকে 21টা পরিবারের হাতে জমির দলিল বা পাট্টা পেয়েছে। গত 12ই মার্চ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাতে জমির দলিল তুলে দিয়েছে। তারা এত আনন্দিত যে 12ই মার্চ হাবড়ার বাড়িপুরে গিয়ে তারা সত্যি আনন্দিত, এবং রাত্রিবেলা তারা দল বেঁধে আমাদের কমিউনিটি হলে এসেছে সমস্ত পাট্টা এবং দেখাতে, এবং খাওয়ার প্যাকেটটা পর্যন্ত নিয়ে চলে এসেছে যে এই প্যাকেট আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। তারা আজকে এসেছেন কিছু লোক তাদের জমির পাট্টা নিয়ে একটু মাননীয় বিধায়ক এবং সাংসদকে তাদের দেখানোর জন্য। এই যে একটি ছোট্ট কথা বলি, এই 1996 এর পর থেকে প্রায় 24টি পড়া ছিল। সেই 24টি পড়ার মধ্যে আমার নেতাজি চ্যাটার্জি নগর আমার হাতেই বসায়। একদিকে 70% চালু হচ্ছে, অপরদিকে পাড়া দোষ। এই 24টির মধ্যে প্রায় 20 মতো আগে হয়েছে, আগেই দিয়ে দিয়েছে। এখন একটি বাকি আছে, 23টি হয়ে গেছে। আমার আশীর্বাদ করেন সাংসদ হিসেবে। আর আমাদের সবার মনে হচ্ছেন মানুষ সত্য, মমতাই সত্য। তিনি বলছেন পাট্টা আমি দেবই, যত বাধা আসুক আমি পাট্টা দেবই। সেই পাট্টা দিতে পেরে আমি ও সৌগতরায় সঙ্গে আমার সম্মান, আমরা দল থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমি আপনাদের কাজ মমতার দ্বারা করতে পেরেছি। 23টি হয়েছে, একটি বাকি আছে, ওটাও প্রসেস হচ্ছে। তাহলে 24টি আমার এই পানিহাটিতে সম্পূর্ণ হবে। নমস্কার, ধন্যবাদ। আরে এটা আমরা দেখাবি, এটা আমারই তো। এই যে দাদা আসো, ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও। এই দিদি ভাই একটা ছবি নাও। এটা একটা বড় পাওনা, এটা মানুষের মাথার উপরে ছাপ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি যদি কাউকে বাড়িতে থাকি তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা 12 তারিখে দেওয়া হয়ে গেছে, 12ই মার্চ। তারা এসছে অধ্যাপক সৌগত স্যারকে দেখাতে, মাননীয় বিধায়ককে দেখাতে যে আমরা পাট্টা পেয়েছি, এবং এদের মাথার উপরে ছাদের যিনি ব্যবস্থা করে দিয়েছেন তিনি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু জোরে বড়দানি হয়ে যায়। একটু আপনারা পেছনে আসুন না, সবাই একটু ছবি হয়ে যাক অধ্যাপক সৌগত স্যার আর নির্মল ঘোষের সঙ্গে। আসুন আপনারা সকলে, আসুন আপনারা সকলে আসুন। আরো পিছিয়ে আসুন, এদিকে এসো। সবাই দাঁড়িয়ে যান, সাইড সাইড সাইড
না ভাই না আরে ভাই আসো চলে আসো রাধে রাধে আসো তো এই যে টেবিলে আছে ওই যে পড়ে ছিল মনিকরাট চ্যাটার্জিরা মালিক ছোট এই পাটটা তাই তো আমার সংসদ আবার ডবল ভোটে জিতবে। এতগুলো মানুষের 21টা পরিবারের পাট্টা বিলি হলো, ভোটের আগে তারা আপ্লুত, কি বলবেন? আমরা খুবই আনন্দিত যে পানিহাটিতে অনেক কটা এরকম জমি ছিল যেগুলোতে লোকের পাট্টা ছিল না, যেগুলো উদ্বাস্তু কলোনি তারা তো আগেই জমির পাট্টা পেয়ে গিয়েছে। এগুলো ছিল জমিদারদের জমি, সেগুলো পাট্টা পেতে টেকনিক্যাল অসুবিধা হচ্ছিল। মুখ্যমন্ত্রী একটা অর্ডার দিয়েছেন যে সমস্ত এই কলোনিগুলোতে পাট্টা দিয়ে দিতে হবে। প্রসেস করতে একটু সময় লাগছিল। এই চ্যাটার্জি নগরে, নেতাজি সুভাষ নগরের নাম 21টা পরিবার এই গত 12 তারিখ মমতা ব্যানার্জি যখন হাবড়ায় গিয়েছিলেন বাণীপুরে, সেই সময় পাট্টা দিয়ে দেন। ওরা হাতে হাতে পাট্টা পেয়েছে, খুব আনন্দিত, আমরাও খুব আনন্দিত। বাকি যারা রয়েছে তারা ভোটের পরে কি এখানে আর বাকি রইল না, নেতাজি সুভাষ নগরটা উপরে একটা বাকি আছে, হয়ে গেল। আনন্দিত হয়ে যায় যে স্যার আর এমএলএ সাহেবকে দেখাতে কি বলবেন? আবার একটাই কথা, আমার মতো খুশি আর কেউ নেই, যেটা মমতা ব্যানার্জি তার মতো মানবিকতা, মানসিকতা, গরিব মানুষ, দরিদ্র মানুষ, রিফিউজি মানুষের প্রতি আই হ্যাভ এভার সিন মাই লাইফ। এবং মমতাই এর সত্যি কথা বলতে কি, মমতাই তার সর্বশক্তি ব্যয় করে এই রিফিউজিদের দলিল দিয়েছে। আমি আর সৌগত রায় এবং সোমনাথরা তো উপলক্ষ মাত্র, আমি তো লেখার মালিক, দেওয়ার মালিক মমতা দিয়েছে। 23টা হয়ে গেছে। তোমার বাড়ির পাশেই তো স্বস্তিনগরের 17টা পেয়েছে, এই একটাই খালি বাকি আছে গঙ্গার ধারের একটাই, দেবনাথ নগর, সেটা হয়ে যাবে, লেখা হয়ে গেছে, ও জানে সমস্ত কিছু হয়ে গেছে, সব হয়ে গেল। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবার আমরা বক্তব্য শুনবো। আমাদের প্রিয় সাংসদ, আপনারা একটু আসন করে বসুন। আপনারা কিন্তু সবার জন্য ব্যবস্থা আছে, জলযোগের কেউ না নিয়ে যাবেন না। এবার আমরা আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায়, ভারতবর্ষের সেরা সাংসদ, তার কাছ থেকে আমরা 2-4 কথা শুনে নেব। একেবারে লোকসভা ভোটের আগে এই পাট্টা বিলি হয়ে গিয়েছে 21টি পরিবারের হাতে। এখন যেহেতু নির্বাচনী আচরণবিধি চলছে, আর মধ্যে আর কোনো কাজ সম্ভব নয়, এবং এই যারা পাট্টা পেয়েছেন 21টি পরিবার, তারা আজকে ধন্যবাদ জানাতে এসেছিলেন এই কর্মী সভায়। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় এবং পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের। 7 আওয়ার নিউজের পর্দায় চোখ রাখুন সব ধরনের খবরের আপডেট এবং লোকসভা ভোটের সব খবরের আপডেট যদি জানতে চান অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। 7 আওয়ার নিউজ, শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আওয়ার নিউজ। জয় হিন্দ। লোক দাঁড়িয়ে রয়েছে, আমরা আপনাদের ধন্যবাদ জানাই।